দর্শক স্বাগত এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম অবশেষে আপনারা যেটা চেয়েছেন শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলেন, সেরকম একটি অবস্থা থেকে শেখ হাসিনার সরকারের পদত্যাগ হয়েছেন। তাদের পুরো সরকারটাই আসলে বলা চলে যে তারা আগের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছেন। আসলে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? না, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে দেশটাকে স্টেবিলাইজ করা এবং অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া। এই দুটোই তো একটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ, তাই না? এখন আমাদের প্রবলেম হচ্ছে যদি আমরা পলিসি মেকিং শুরু করে দেই, তাহলে ওই পলিসি মেকিংটা আমরা যতই ভালো পলিসি করি, সেটা কিন্তু নেক্সট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যখনই আসবে, তখন প্রথম যে পলিসি মেকিং যারা করবে সেটা চেঞ্জ করে দিবে। কারণ আমাদের যে মানুষ যে কি কি ধরনের পলিসি চায়, সেটা তো মানে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশের মতো, সেটা তো ডেমোক্রেটিক্যালি আমি বলতে পারবো যে আমি কি চাই। এখন ধরেন আমার বিভিন্ন রকম স্টুডেন্ট আছে এবং ধরেন অনেকের বাবা মাও আছে, তো আমার বাবা যে পলিসিটা চায় সেটা কিন্তু মা চায় না। আমার এক স্টুডেন্ট যে পলিসি চায় আরেক স্টুডেন্ট চাবে না। সো এক্স্যাক্টলি আমরা অ্যাজ আ কান্ট্রি, একটা দেশ হিসেবে আমরা কোন পলিসিটা চাই কি চাই না, সেটা তো ডেমোক্রেটিক প্রসেসেই আমরা জানতে পারবো। তো কাজে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে দেশটাকে স্টেবল করা, আমার মনে হয় ফার্স্ট কাজ। ল এনফোর্সমেন্টটাকে আরো সতেজ করা, করে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দেওয়া, এটাই মনে হয় একটা ইন্টারিম গভর্নমেন্টের মেইন রোল থাকা উচিত। আপনি আসলে এই আন্দোলনের সাথে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে কখন আসলে যুক্ত হয়ে পড়লেন? আপনি কি শুরু থেকেই আসলে আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন? নাকি কোনো বিশেষ কারণে বা আপনি যখন বুঝতে পারলেন যে আসলে শিক্ষার্থীদের উপরে অন্যায় করা হচ্ছে, তখন আসলে এই আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন? আসলে প্রাইভেট ইউনিভার্সিটির আমি 2018 সালে, আমি তখন স্টুডেন্ট যদিও ছিলাম না, কিন্তু আমার ছোট ভাই ব্রাদাররা ছিল, এবং ওই সময় ওই আন্দোলনের নেতৃত্ব কিন্তু আমি দিয়েছিলাম 2018 সালে। এটা ভিডিও আছে এবং আমার বার্তা আছে তখনকার সময়। তো প্রাইভেট ইউনিভার্সিটির যে মুভমেন্ট ছিল 2018 সালে, যে সাকসেসটা এনেছে, তার মধ্যে আমি একজন নেতা ছিলাম ওই সময়। তো এর আগেও বিভিন্ন আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন ব্যাটার আন্দোলন বলতে পারেন। তো আমি সবসময় ছিলাম। এই আন্দোলন একটু ব্যতিক্রম এই সেন্সে যে এই আন্দোলনে আমি একজন শিক্ষক ছিলাম, এবং আমি যখন দেখলাম যে এক মানুষ খুন করে ফেলা হচ্ছে, মানুষ মেরে ফেলা হচ্ছে একদম ওপেনলি, সেটা হচ্ছে কমপ্লিটলি অবৈধ কাজ। এবং যেখানে ডাইরেক্টলি বলছে যারা স্টুডেন্ট, তাদেরকে অ্যাটাক করার জন্য মন্ত্রীর থেকে বলা হচ্ছে, তাও আবার আইন শৃঙ্খলা বাহিনীদের কারণে সন্ত্রাসীদের আক্রমণ করা হচ্ছে। এই ধরনের যখন অবৈধ কাজ চালা হচ্ছে, মানে আমাদের পিনাল কোড সংবিধানের বাইরে, যে তো তখন তো আমার একটা প্রতিবাদ করা উচিত ছিল। তো আমি বলেছি, আমি স্টুডেন্টের সামনে গিয়েছি, আমার স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং নর্থ সাউথ যারা ছিল ওইখানে, ওদের সামনে যে আমি ডিরেক্টলি বলেছি যে এখানে টিচার নাই কেন, স্টুডেন্টদের আক্রমণ করা হচ্ছে, এখানে টিচার থাকবে না কেন? যেখানে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে, টিচারের গায়ে হিট না হওয়ার পর আগে কেন স্টুডেন্টের গায়ে হিট পড়বে? তো এই বক্তব্যটা আমি বাংলাদেশে ফার্স্ট দেই, এবং আমি বলি বিভিন্ন ভিডিওতে, আমি বলি যে টিচাররা নামতে হবে। আমি নামছি, আপনাদেরও নামতে হবে। আপনি বোধহয় তখন আরো একটি বক্তব্য দিয়েছিলেন, যদি শিক্ষার্থীদেরকে গুলি করতে হয় তাহলে আগে আমাকে গুলি করতে হবে, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। এবং তখন শিক্ষার্থীরা অনেক আপনার এই বক্তব্য থেকে অনেক উৎসাহিত হয়। এর পর কি আসলে আপনি প্রত্যক্ষভাবেই শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেন? জি জি, অবশ্যই। আমি একদম অন দ্য ফিল্ড ছিলাম। আমি উত্তরা থেকে ওই পর্যন্ত যাই, গোলাগুলির মধ্যে দিয়ে যাই। উত্তরায় গোলাগুলি চলছে, এর মধ্যে দিয়ে আমি কোনোভাবে ন্যাভিগেট করে বসুন্ধরা পর্যন্ত যাই এবং আমি তাদেরকে জয়েন করি। তো ওই শুধু আমি যে অনলাইনে বলেছি তা না, আমি অ্যাক্টিভলি ফিল্ডে গিয়েছি, ফিল্ডে বলেছি আই এম হিয়ার, আপনারা গুলি করতে চাইলে গুলি করতে পারেন। যদি আমরা একটা বিষয়ে খেয়াল করি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে প্রায় আন্দোলনটা একদম স্থমিত হয়ে যাচ্ছিল। তখনই আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এই আন্দোলনে যুক্ত হয়, তখন আন্দোলনটা আরো বেশি বেগবান হয় এবং আন্দোলনটা আরো বেশি মাত্রায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে যুক্তটা কিভাবে হলো? প্রাইভেট ইউনিভার্সিটির, অ্যাজ আই সেড, 2018 সালে আমরা এটার সাথে ইনভলভ ছিলাম, এবং আমাদের এখানে বিজয় আছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের আছে, রোল আছে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কিন্তু বিজয় হতো না। ম্যাসিভ প্রাইভেট ইউনিভার্সিটি, মানুষ এখানে সমর্থন দিয়েছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এইবার আরো ঢালাওভাবে নেমেছে যখন আক্রমণ করা হচ্ছে স্টুডেন্টদেরকে। তো এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না, বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা মানে নাই, এবং আমি অ্যাজ এ টিচার এটাও মানবো না যে অবৈধভাবে কোনো ছাত্রদেরকে আক্রমণ করতে বলবে এবং আক্রমণ করা হবে।
ইটস নট অ্যাকসেপ্টেবল। আপনি আহ, এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে আপনার থ্রেট আসে, এবং আপনি একটা সময়ে আহ, গুম হয়ে যান। পরবর্তীতে যদিও আমরা জানতে পারি যে আপনাকে ডিবি তুলে নিয়ে যাওয়া হয়েছিল জি। ডিবিতে। আসলে এই ঘটনাটা যদি একটু বলতেন আসলে। ফার্স্ট অফ অল, আমাকে গুম করা হবে এটা তো একটা রিস্ক। আমি আসলে এক্সপেক্ট করিনি যে আওয়ামী লীগের মতো একটা ম্যাচিওর দল এরকম বোকামি করবে। কারণ আমার মতো পার্সনকে গুম করলে তার জীবনে কোনো প্রফিট আসবে না। সো একটা আমার মনে একটা এক্সপেকটেশন ছিল যে আমাকে এই ধরনের কিছু করবে না, মানে গুম করলেও একদম ওপেনলি গুম করবে না, রাস্তা থেকে হয়তো বা গুম করবে। এটা একটা ভয় ছিল, বাট এইভাবে রাতে এসে গুম নিয়ে যাবে এটা এক্সপেকটেশন ছিল না, বিকজ ইটস আ স্ট্র্যাটেজিক ফেলিয়ার ফ্রম দেয়ার পার্ট। বাট তারপরে আমরা খবর পেয়েছি, আমার এক কলিগ উনি আমাকে জানিয়েছেন যে তাকে আর আমার নাম নাকি একসাথে আছে গুম লিস্টে। তো উনি বলছে আমাকে, উনি চলে যাবেন, কিন্তু আমাকে বলছে আমিও যাতে চলে যাই। আমি এটা এগ্রি করি নাই। আমি মনে করেছি যদি তারা এরকম একটা বোকামির মতো কাজ করে তাহলে এটা আন্দোলনের জন্য বেনিফিশিয়াল হবে। আমাকে ধরে নিয়ে যাওয়ার মতো, ধরে নিলে যেটা হবে সেটা হচ্ছে মানুষের আর ইয়ে থাকবে না আর কি, তারা আরো অ্যাক্টিভ হয়ে যাবে। বিকজ মানে তখন বুঝে যাবে যে ল অ্যান্ড অর্ডার একদম নাই, কলাপস। কারণ আমি তো কাউকে আক্রমণ করতে বলি নাই, মারামারি খুনাখুনি এরকম কিছু বলি নাই। আমি একদম মানে আইনি ভাবে যেটা করা যায় সেটাই করেছি, এবং আমি আমার লয়ারদের সাথে কনসাল্ট করেই করেছি। আই নেভার ব্রোক আ রুল, আই নেভার অ্যাটেম্পটেড টু ব্রেক আ রুল, আই নেভার প্রমোটেড দ্য ব্রেকিং অফ এনি লজ। তো যার কারণে আমাকে ধরাতে তাদের নিজেদের শট দেমসেলভস ইন দ্য ফুট। এছাড়াও আমি যদি গুম হই তারপরে কি করতে হবে কি না করতে হবে সেটাও একটা ব্লু প্রিন্ট আমি দিয়ে যাই আমার ছাত্রছাত্রীদেরকে এবং আমার ফ্যামিলিকে। কখন আপনাকে আসলে গ্রেপ্তার করা হয়, এবং এটা কি আপনার পরিবার থেকে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ আপনাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয় নাকি বাইরে থেকে আপনাকে না, গ্রেপ্তার করা আমাকে হয়? রাত 1টার সময় আমার বাসায় এসে তারা আসে এবং বেল দেয়। তারপর দেখে আমার দারোয়ান, তখন আমি খোলার পরে তারা একদম ইনফোর্স আর্মড টু দ্য টিথ বাসায় ঢুকে যায় এবং পরে আমার ফোন সিজ করে এবং আমাকে নিয়ে যায়। আপনাকে আসলে বাসা থেকে প্রথমে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এটা কি আপনাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল না না নাকি? না, আমাকে চোখ টোক বাঁধে নেই, হাত বাঁধে নেই, এতটুকু রেসপেক্ট তারা আমাকে করেছে। দের আর কার্স যেখানে হচ্ছে সবকিছু বন্ধ, দেখতে পারা যায় না, এরকম গাড়িও ছিল তাদের সাথে, বাট আমাকে সেখানে বসায়নি। একদম একটা ভালো গাড়িতেই আমাকে নিয়ে গেছে ডিবি অফিসে। ডিবি অফিসে কতদিন ছিল? আই থিঙ্ক 2-3 দিন তো গুম ছিলাম, তারপর 6 দিন রিমান্ড। সো এই 8-9 দিন। ডিবি অফিসে আসলে আপনার সাথে কি ঘটেছিল? ডিবি অফিসে ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম দিন তো ওখানে রেখে দেওয়া হয়েছিল একটা রুমে, কোনো জানলা নাই, উইন্ডো নাই, দের ইজ অলওয়েজ লাইট অ্যান্ড সাউন্ড, শব্দ আর সাউন্ড সবসময় ছিল। কোনো বালিশ নাই, কিছু নাই, ওইভাবে ফ্লোরে শোয়া লাগতো। এবং 80 জনের একটা টয়লেট, 80 জন একটা রুমে, কেউ শোয় কেউ বসে, এরকম একটা সিচুয়েশন। তো ওইখানে যে আমাকে ফার্স্ট ডেতে রেখে দেওয়া হয়েছে, সেকেন্ড ডে ডেকে এনেছে, তারপর সেকেন্ড ডেতে আমাকে হিট করা হয় মুখে। সো তারা এখানে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার পরে তারা আমাকে হিট করে। মানে আপনার গায়ে হাত তোলা হয়? জি জি, আমার মুখে হিট করা হয় 6 বার। আমি অজ্ঞান হয়ে যেতে চাই, তখন তারা আবার দাঁড়া করিয়ে তারা আবার আমাকে হিট করে 2-1 বার। এই ওই সময় আপনাকে যারা হিট করেছে বা আপনার গায়ে যারা হাত তুলেছে, তাদের আসলে কাউকে কি আপনি চিনতে পেরেছেন বা? না, আমার অন্য সবার ক্ষেত্রে তারা চোখ বেঁধে নিয়ে টর্চার করে, বাট আমাকে চোখ বাঁধেনি, হাত বেঁধেছিল, চোখ বাঁধেনি। যার ফলে যে আমি দেখেছিলাম কারণ আমাকে হিট করে। এই যে এখন যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যারা বিভিন্ন সময় ওই সময় যারা নির্যাতিত হয়েছেন বা যারা নির্যাতন করেছেন, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আপনার উপরে যারা সেই সময় নির্যাতন করেছেন, আপনি কি তাদের ব্যাপারে কোনো তথ্য বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছেন? না, আমি এটা দেওয়ার প্রয়োজন আমার ক্ষেত্রে প্রয়োজন মনে করি না, বিকজ আমি পার্সোনালি তাদেরকে মাফ করে দিতে চাই। এটা আমার পার্সোনাল ডিসিশন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দাও। So, আমার পক্ষ থেকে আমি আমার শত্রুদেরকে ক্ষমা করে দিতে চাই। কিন্তু তারপরে যাদেরকে নির্যাতন, মানে অমানবিক নির্যাতন করেছে, আমি মনে করি তাদের এই বিষয়গুলি দেখা উচিত। কারণ বাকিদেরকে যেভাবে টর্চার করেছে ওটা ইজ কমপ্লিটলি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। মানে এটা অ্যাকসেপ্টেবল না। আপনাকে রিমান্ড শেষে যখন আদালতে তোলা হয়, তখনও আপনি বিভিন্নভাবে আন্দোলনের সাথে যারা জড়িত বা যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেছেন। কতদিন পর আসলে আপনাকে আদালতে তোলা হয়েছিল? আমাকে আদালতে চলে হচ্ছিল থার্ড ডে এর মধ্যে, ফার্স্ট টাইম থার্ড ডেতে তখন আমাকে আদালতে তোলা হয়। জি, আহ, উম, এটা কি রিমান্ডের আগে? রিমান্ডের আগে? জি।
আচ্ছা, আদালতে তোলার পর কি আবারও আপনাকে রিমান্ড চাওয়া হয়? জি, 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই 6 দিন কি পুরোই আপনি ডিবি অফিসে ছিলেন? জি, আমি ওই আগের জায়গায় ছিলাম। আপনি যখন জামিনে বের হয়ে আসেন, তার আগ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? জামিনে বের হয়ে আসি, তার আগ পর্যন্ত তো 3 দিনের মতো আমি ছিলাম হচ্ছে ইয়েতে, 2-3 দিন ছিলাম আমি হচ্ছে কারাগারে। আর তার আগে 6 দিন হচ্ছে আপনার ডিবি অফিসে। আহ, আপনি কারাগার থেকে বেরিয়ে আসার পরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কারাগার থেকে বের হয়ে এসে পরিস্থিতি তো অবভিয়াসলি দেখলাম যে সবাই একটা খুশিরও বিষয় ছিল যে স্বৈরাচার যারা ছিল, যারা এরকম অন্যায় করছিল, তারা অনেকেই গ্রেফতার হয়েছে এবং অনেকে পালিয়েছে। এটা একটা পজিটিভ এবং খুশির নিউজ, বাট এট দ্য সেম টাইম দেশটা আনস্টেবল, স্টেবিলিটি আসছে না। কারণ অনেক আইন শৃঙ্খলা বাহিনী তাদের ডিউটি পালন করতে পারছেন না বিভিন্ন কারণে। সেটা দেখে এটাও একটু হতাশ হয়েছিলাম আর কি, সবকিছু মিলিয়ে। আপনি জেলের মধ্যে থেকে কি জানতে পেরেছেন যে এই সরকারের পতন ঘটেছে? জি, আমি জেলের ভিতরে জানতে পেরেছি। তখনকার অনুভূতিটা কেমন ছিল আসলে? না, প্রথমে তো আমি বিলিভ করতে পারিনি, বাট তারপর যখন একদম কনফার্ম হলাম যে হয়েছে, তারপরেও একটা বিষয় আনসার্টেনিটি ছিল যে এখন কি হবে বা কি আরো কিরকম কি হতে পারে কিনা। তো ওভারঅল পজিটিভ ছিল। তার মানে অ্যাটলিস্ট আমরা বুঝতে পেরেছি যে স্বৈরাচারের পতন হয়েছে, এটাই একটা পজিটিভ আর কি। আপনি একটা সময় বলেছিলেন বা আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে হেফাজতে ইসলামের যে 5 মে যে 2013 সালে সম্ভবত যে জি সমাবেশটা হয়েছিল, জি সেই সমাবেশে আপনি উপস্থিত ছিলেন জি, এবং আপনি নিজের চোখে ওই দিনের ঘটনাগুলো দেখেছেন, কিছু তো কিছু ঘটনা। কিছু দেখেছেন। আসলে ওই দিনের ঘটনাটা কি ঘটেছিল? এইটা তো এখন আপনারা আমার থেকে ভালো বলতে পারবেন, আপনাদের বার্ডস আই ভিউ ছিল, বাট আমি তো এখানে জাস্ট এজ আ পার্টিসিপেন্ট ছিলাম। তবে আমি মানুষের মেরে ফেলা হয়েছে এটা আমি গ্যারান্টি দিতে পারবো, কারণ আমি যখন ওখানে বসেছিলাম আমার পিছনে একটা ডেড বডি ছিল, আমি ডেড বডির উপর হেলান দিয়ে বসেছিলাম। তো কেউ যদি বলে এখানে মানুষ মরে নাই, এটা একটা ভুল কথা। প্রচুর মানুষ মারা গেছেন, এতটুকু হয়তো আমি বলতে পারবো। বাট এছাড়া যে ডিটেল, আপনারা জানেন একজন হিউম্যান রাইটস একজন এই বিষয়ের ডেটা কালেক্ট করছিল, তাকেও কিন্তু আওয়ামী লীগ অ্যারেস্ট করে ফেলেছিল এবং তার কাজ বন্ধ করে দিয়েছিল। কাজে আমরা হয়তো বা ডিটেল ইনফরমেশন আবার গবেষণা এবং তথ্য প্রমাণের জন্য ইনভেস্টিগেশন ছাড়া এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট ডেফিনেটলি প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং আমি নিজে আমার কিন্তু ফ্যামিলির এবং বন্ধুদেরকে আমি বিদায় জানিয়ে দিয়েছিলাম ওই দিন রাতে যে আমি আর আসবো না, আমি ফিরবো না, দিস ইজ ইট, দিস ইজ দি এন্ড। তো বিষয়টা এরকম, আমি ওই ওই রাতের পরে আসলে 1 সপ্তাহ আমি ঘুমাতেই পারি নাই। মানে আমি কোনো একটা সাউন্ড হলেই আমি লাফ দিয়ে উঠে যেতাম। ওইটা আমার জন্য খুবই ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স ছিল। আমার বয়সও তখন অনেক কম ছিল। আপনি তাহলে ওই সময় আসলে কোথায় ছিলেন, আশ্রয় নিয়েছেন? কারণ চারপাশ থেকেই তো গুলি ছোড়া হয়েছিল, জি। অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। আপনি আসলে কিভাবে সেফলি? আমি বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড একটা বেসমেন্ট ছিল, কারের পার্ক ছিল ওখানে। তো ওই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আমি ছিলাম। তো ওইখানে ছিলাম, তারপরে অ্যাট ওয়ান পয়েন্ট ওখানেও ভিতরে মানুষ অনেক পাগলের মতো হয়ে গেছে, মানে বিভিন্ন কথা বলছে, কি বলছে না বলছে তাদের ঠিক নাই। তো তারপরে একটা টাইমে পুলিশরা ওরা বুঝলো যে আমরা আন্ডারগ্রাউন্ডে আছি, তখন ওরা বললো যে আপনারা আসেন, এখন যদি বের না হয়ে আসেন তাহলে আপনাদের সিচুয়েশন অনেক খারাপ হয়ে যাবে। তা আমি দেখলাম যে কেউ আসলে সাহস করে বের হচ্ছে না, পরে আমি নিজেই লাঠি নিয়ে উপরে বের হচ্ছে। তখন হেফাজতের এক কর্মী আমার থেকে লাঠিটা নিয়ে নেয়, লাঠি নিয়ে বের হচ্ছেন কেন, পরে আমি বের হয়ে আমাকে হিট করেনি, বাট এরপরে যারা বের হয়েছে তাদেরকে মারা হয়, লাঠি দিয়ে পিটানো হয়। অনেকে দেখলাম মাথা টাথা ফেটে গেছে, রক্ত হয়ে ফিট হয়ে পড়তেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে। এটা তো প্রাণ আচার, আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। স্যার, একটু আমি পিছনে যেতে চাই। আপনি মূলত আলোচনায় এসেছিলেন পাঠ্যপুস্তকে একটি গল্পের মধ্য দিয়ে, অর্থাৎ শরীফ শরীফারের গল্প সম্ভবত। এরকম একটি গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিগত সরকারের আমলে। জি তো আপনি সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছিলেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে সেই বিষয়টির আপনি প্রতিবাদ করেছিলেন। জি এরপর থেকে আসলে আপনি আলোচনায় আসেন। ওই ঘটনার আসলে প্রেক্ষাপটটা কি ছিল বা ওই ঘটনাটা আসলে কি ছিল একটু যদি বলতেন। প্রেক্ষাপটটা ছিল, আমি দেখেছি এই এর আগের সরকার যেটা ছিল আওয়ামী লীগ রেজিম, ওনারা হচ্ছে একটা আইন পাশ করে ফেলতে যাচ্ছিল। আইনটা হচ্ছে যে সমকামী বা ট্রান্সজেন্ডার বলে তারা সমকামিতাকে লিগালাইজ করবে এসেনশিয়ালি। মানে আমাদের তো আইন আছে
377 যেখানে সমকামিতা ইলিগাল, অবৈধ, এটাকে বাইপাস করবে। একটা ছেলে নিজেকে মেয়ে মনে করলে তাহলে তাকে মেয়ে হিসাবে ধরতে হবে, এরকম একটা আইন তৈরি করে, এটা ড্রাফট হয়েছে এবং পাশ করবে, এটা ইয়ের থেকে, পার্লামেন্ট থেকে বলা হয়েছে। তো আমি জানি এবং এইটার বিরুদ্ধে যদি আপনি আপনার ছেলে মেয়েকে শিখাতে চান তাহলে আপনার 1 বছর 1.5 বছরের জেল হবে এরকম, এবং 50,000 টাকা কারাদণ্ড। আমি যখন দেখলাম এই আইনটা দেশে পাশ হবে, তার মানে দেশটা ধ্বংস করে দেওয়া হবে, এই আইনটা যদি পাশ হয় দেশটা একদম টোটালি ডিস্ট্রয়, এটাকে আমার আই হ্যাভ টু স্টপ ইট এনি হাউ। মানে আমি এই জন্য এর আগে ওমরাতে গেলাম, তখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম কাবার সামনে যে আমাকে উসিলা করে, যাতে আমি যাতে থামাতে, যে কাজটা করতে চাচ্ছি সেটা যাতে সাকসেসফুল হয়। তারপরে এসে আমি এই পদক্ষেপটা নিলাম যাতে এই বইটা ছিল, গল্পটা তো সেটা একটা পার্ট আর কি, যে বাচ্চাদেরকে আগে ব্রেন ওয়াশ করবে, তারপরে বাপ মা যদি কিছু বলতে চায় তাদের বাপ মাকে আইনি ভাবে তারা হ্যারাস করবে। এই জন্য লটা বলতে চাই। অ্যাজ এ টিচার আমি এখনো তো অনেক কিছু বলতে পারি স্টুডেন্টদেরকে, তখন সেটা বলতে পারতাম না, সেটা অবৈধ হয়ে যেত, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলা অবৈধ হয়ে যেত যদি ওই আইনটা পাস হয়। তো কাজে আমি যখন এই কাজটা করি, আমি জানি আমার চাকরি থাকবে না, বিকজ এনজিওরা আসলে এই ধরনের বিষয়ে তারা সফট। তো এটা জেনেই আমি আমার কাজটা করি, ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় করি। এবং এরপর আপনারা তো জানেন এই ট্রান্সজেন্ডার আইন কিন্তু বাতিল করে দেয় প্রেশারের কারণে, ট্রান্সজেন্ডার আইন বাতিল হয় এবং গল্পটাও কিন্তু চলে যায় আলহামদুলিল্লাহ। এখন আসলে এই সরকারকে আপনি কিভাবে দেখছেন? আসলে এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তাদের জন্য, বর্তমান সরকারের জন্য কি ধরনের চ্যালেঞ্জ আপনি সামনে দেখছেন আসলে? না, চ্যালেঞ্জ তো অনেক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেশটাকে স্টেবল কিভাবে করবে, এটার একটা ব্লুপ্রিন্ট আমার মনে হয় গভর্নমেন্ট এখনো রেডি করতে পারেনি। তারা তো হঠাৎ করে চলে আসছে, তারা তো প্ল্যানিং করে আসেনি। যদিও অনেকে বলার চেষ্টা করছে এটা প্ল্যান ছিল, কিন্তু তারপরেও মানে তারা আনপ্ল্যান্ড। এবং ল অ্যান্ড অর্ডার কিন্তু বিভিন্ন দেশে, আপনারা যারা জানেন, মিডিয়ার লোক আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অনেকে মানে আইন নিজের হাতে নিচ্ছে, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে আক্রমণ করছে। এটা কিন্তু এই গভর্নমেন্ট এটাকে ট্যাকেল দিতে পারতেছে না, কারণ মানে ল এনফোর্সমেন্ট এখনো কিন্তু তাদের কন্ট্রোলে অতটা ওইভাবে আসে নাই, বা অনেকে কাজ করতে আসে নাই। তো এই জিনিসটাকে নর্মালাইজ এবং স্টেবিলাইজ করাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখনো আমি মনে করি তাদের অনেক কাজ বাকি আছে এই কাজে। এবং তারপরে হচ্ছে পলিসি মেকিং। তারা যদি পলিসি মেকিং এ ফোকাস করার চেষ্টা করে তাহলেও একটা প্রবলেম, কারণ পলিসি মেকিং অনেক কন্ট্রোভার্সি বের হবে। কেউ যদি এটা চায় আরেকজন বলবে ওইটা চায়, কারণ ডেমোক্রেটিক যে আমাদের মানে পলিটিক্যাল সিস্টেম আছে, সেই ডেমোক্রেটিক সিস্টেম তো এই ধরনের বিষয়গুলি সলভ করে। বাট যেহেতু এই গভর্নমেন্ট আসলে ডেমোক্রেটিক না, সেহেতু কে কি চায় এটার যে ক্রাইটেরিয়া, এটা মানে তাদের বুঝতে টাইম লাগবে। সো এই জন্য আমি মনে করি এই গভর্নমেন্টের উচিত এখন মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইন্টারিম গভর্নমেন্ট দেশটা স্টেবল করে একটা ইলেকশন দিয়ে দেওয়া। আসলে 15 বছরে যেই ভাবে বিভিন্ন জায়গায় দলীয়করণ করা হয়েছে বা দেশের যে একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে যদি প্রয়োজনীয় সংস্কারের কথা বলি, তাহলে আসলে খুব অল্প দিনের মধ্যে কি এই সংস্কারগুলো সম্ভব? এবং এই সংস্কারগুলো কমপ্লিট না করে তো আসলে একটা নির্বাচনের দিকেও এগিয়ে যাওয়া সম্ভব কিনা? এগুলো সংস্কার তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, বাট এট দ্য সেম টাইম আপনি করবেন কিভাবে? এখন পুরো একটা 15 বছর যখন একটা সরকার ক্ষমতায় থাকে, আমলা থেকে শুরু করে পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবই ওই দলের লোক। তো এখন আপনি একটা অপশন হচ্ছে আপনি সবাইকে ছাঁটাই করে দিবেন, যেটা পসিবল না। তো কাজে এখন র্যাডিক্যাল সংস্কার তো কেউ আসলে করতে পারবে না, শুধু এই কারেন্ট গভর্নমেন্ট না, যে কোনো গভর্নমেন্টই যদি আসে সেই ধরনের সংস্কার করা পসিবল না। তো অল্টারনেটিভলি আপনি কি করতে পারেন, যে বিভিন্ন যারা একদম অবৈধ কাজের সাথে জড়িত ছিল তাদেরকে একদম বহিষ্কার করে কিছু মানুষ নতুন অ্যাড করতে পারেন, অ্যাডিশন সাবট্রাকশন করে একটা মোটামুটি ব্যালেন্স অবস্থায় নিয়ে তারপর ইলেকশনটা দিতে পারেন, মিলিটারির আন্ডারে দিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি এর থেকেও বেশি এক্সপেকটেশন রাখেন যে আপনি সবকিছু বদলে দিবে, সেটা তো লং টাইমের প্রয়োজন। তো ইন দ্যাট কেস তখন তো আপনার পলিসি মেকিং করতে হবে, দেশ চালাতে হবে, মানে তখন তো বেসিক্যালি যেই প্রসেসটা দরকার, এই যে সাপোর্টটা দরকার, সেটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলে এভাবে করতে পারবে না, এটা তো পসিবল না এই মোমেন্টে। মানে টোটাল সংস্কার করা তো তাদের পক্ষে পসিবল না। বেশ কিছুদিন ধরে একটা বিষয় খুব আলোচনা, সেটা হচ্ছে ইসলামিক একটা জোট নিয়ে বেশ অনেক দিন ধরেই কথা হচ্ছে। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, খেলাফত সহ যে সমমনা যে ইসলামিক দলগুলো রয়েছে, তাদের একটা ঐক্য একটা বিষয় অনেকদিন ধরে আলোচনায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইসলামিক জোটগুলোর সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি সম্ভাবনা অবশ্যই দেখতে পাই, আমি আশাবাদী।
আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে এরকম একটা ঐক্য হয়। কারণ এই ঐক্যটা যদি না হয় তাহলে আমাদের যে পলিটিক্যাল ভ্যাকিউম, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে পলিটিক্যাল ভ্যাকিউমটা হচ্ছে, তখন দেখা যাবে আরো বাজে কোনো শক্তি এই ভ্যাকিউমটা ফুলফিল করে ফেলবে। যদি ইসলামিক শক্তিগুলো এক না হয়, আলাদা আলাদা করে, তাহলে তাদের যথেষ্ট পরিমাণ শক্তি কারোরই থাকে না, ঐক্যর মধ্যেই শক্তি। তো ইসলামিক জোট যদি একটা হতে পারে তাহলে তারা মেজর অপোজিশন রোলটা প্লে করতে পারবে। প্লে করলে কোনো অপশক্তি এই পলিটিক্যাল ভ্যাকিউমের সুযোগ নিয়ে দেশের অবস্থা আরো খারাপের দিকে নিতে পারবে না। তৃতীয় কোনো রাজনৈতিক দল অর্থাৎ নতুন রাজনৈতিক দল আসতে পারে, আসার সম্ভাবনা আছে, এরকম একটাও বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। সেটার সম্ভাবনা কিরকম দেখছেন আপনি? না, সেটা তো একটা দুটো তো নতুন নতুন দল আসতেই পারে এবং আসে, কিন্তু আসার পরে তাদের যে গ্রহণযোগ্যতা বিল্ড করা যে সময়টা লাগবে সেটা কিন্তু ওই দলগুলো পাবে না, বা ওইভাবে মানুষের গ্রহণ করতেও সময় লাগে। একটা দেশের জন্য আপনি কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, তখনই তো মানুষ আপনাকে গ্রহণ করবে। কিন্তু এই ধরনের প্রসেস করতে বহুত টাইম লাগে। এটা তো আপনি মানে এখন এত দ্রুত টাইমে তো পসিবল না। তৃতীয় দল আসলেও তাদেরও তো একটা জোটের মধ্যেই থাকতে হবে। জোটের মধ্যে না থাকলে তাহলে তো মানে তারা বেসিক্যালি কোনো ভালো কিছু করতে পারবে না। সো আলটিমেটলি এই পলিটিক্যাল ভ্যাকিউম, আমি মনে করি ইসলামিক যে শক্তিগুলো আছে, দলগুলো আছে, তারা যদি ঐক্য করে তাহলে এটা আসলে বাংলাদেশের মানুষ এবং বৃহত্তম মানে বিশ্বের জন্য আমি বলবো একটা ভালো স্টেবিলিটি আনবে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকমটা শোনা যাচ্ছে, জি। প্রতি বিপ্লব ঘটবে এরকমটা শোনা যাচ্ছে। আবার গত কয়েকদিনে আপনি দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী দুটো কল ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি এখনো। আবার একটাই বলেছেন তিনি যে কোনো সময় দেশে ঢুকে যাবে। আসলে আপনি আওয়ামী লীগ আবারও সংগঠিত হতে পারে বা হবে এরকম সম্ভাবনা দেখছেন কতটুকু, বা বাংলাদেশের যে আওয়ামী লীগের এখন সেরকম একটা অবস্থান আছে কিনা? সেটা বলার আগে আমি বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী যদি দেশে আসতে চায়, আমরা তো বাংলাদেশের মানুষ সবসময় ওনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। তা ওনাকে তো আমরা কেউ বলি নাই যে দেশ ছেড়ে চলে যান। এই 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 ডিমান্ড কেউ করেছে? সবাই তো আন্দোলন করেছে, কিন্তু ওনাকে পদত্যাগ করতে বলেছে। ওনাকে দেশ ছেড়ে চলে যেতে কেউ কি বলেছে? কেউ কিন্তু বলে নাই। উনি দেশ ছেড়েছে কেন এটা উনি ভালো জানেন, এবং ওনাকে আমরা বাংলাদেশের মানুষ, সকল মানুষ আহ্বান করবো যাতে উনি দেশে ফিরে আসেন। উনি যদি ক্লিয়ার থাকেন, ওনার মনুষ্যত্ব যদি পরিষ্কার থাকে যে উনি কোনো অবৈধ কাজ বা অন্যায় করেন নাই, তাহলে সেটা আইনের আদালতেই সেটা প্রমাণ হোক। ওনার লয়ার থাকুক, প্রমাণ হোক, উনি করুক যে উনি কোনো অবৈধ কাজ করেন নাই, উনি আয়না ঘর তৈরি করেন নাই, উনি মানুষকে গুম করেন নাই, খুন করেন নাই। তো এটা যদি ওনার মানে ক্লিয়ার থাকে, কনসাস যদি ক্লিয়ার থাকে, তাহলে উনি আসুক দেশে। ওনাকে তো বিদেশে যেতে কেউ বলেন নাই। তো এটা নিয়ে আসলে উনি কেন বলছেন আমি শিওর না। অ্যাজ অপোজ টু আওয়ামী লীগ আবার করতে, আমি এটার মানে আবার যদি জোট করে বা তারা যদি একত্রে হতে চায়, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অবশ্যই তারা যে এরকম অন্যায় করেছে এটা তো তারা স্বীকার করতে হবে। এবং আমি আসলে যারা নিউট্রাল আওয়ামী লীগ করেন তারাও এগ্রি করে। এখন পর্যন্ত আমি কোনো আওয়ামী লীগ দেখি নাই তারা এগ্রি করছেন না যে যেটা করা হয়েছে সেটা অন্যায় হয়নি। এরকম অন্যায় করার পরে আসলে আমরা মানে যারা অন্যায়তে ডিরেক্টলি জড়িত তাদের বিচার হওয়া পর্যন্ত আসলে তাদেরকে আবার নতুন করে দল করতে দেওয়াটা কতটুকু যৌক্তিক আমি আসলে নিজে বলতে পারবো না। আপনি একজন শিক্ষক, সেই হিসাবে একটু জানতে চাচ্ছি আসলে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? না, বাংলাদেশের শিক্ষক বলতে তো শিক্ষক তো অনেক রকমের শিক্ষক আছে, অনেক দর্শনের শিক্ষক আছে। তা আমার ভ্যালুস হচ্ছে, আওয়ামী লীগের মূল সমস্যা ছিল যে তারা একটা ধর্মহীন রাষ্ট্র চালাচ্ছে। তাদের যেটা ভালো মনে হচ্ছে তারা সেটাই করেছে। আমি কিন্তু আমার যেটা ভালো মনে হয় সেটা কিন্তু আমি করি না। আমি যদি আমার ভালো হয় যেটা মনে করতাম সেটা যদি করতাম, তাহলে কিন্তু আমি অনেক অন্যায় করে ফেলতাম। তা আমি বা আমরা যেটা করি সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বা সুন্নতে যেটাকে ভালো বলেছে, যেটাকে খারাপ বলেছে, ওইটাই যত চেষ্টা করি মানার। যদি না মানি, তা না মানতে পারি, তাহলে তওবা করি। একটা রাষ্ট্রেরও সেরকম হওয়া উচিত যে রাষ্ট্র যে মৌলিক বিধান সেটা ধর্ম থেকে আসতে হবে, কোরআন সুন্নাত থেকে আসতে হবে। এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষও আছে, নো প্রবলেম, তারা তাদের মানে প্যারালাল লিগ্যাল সিস্টেম থাকতে পারে, যেটা খলিফা রাশিদুনে ছিল। ফার্দার মোর আমি যেটা যুক্ত করব সেটা হচ্ছে যে বাংলাদেশে তো ভাষাও অনেক আছে, কিন্তু আমরা তো রাষ্ট্রভাষা বাংলা, তাই না? আমরা বাংলায় কথা বলি, আমরা কি যে অন্যদের ভাষায় কথা বলতে বাধা দিচ্ছি? তো একইভাবে বাংলাদেশের রাষ্ট্র, ধর্ম এবং এই যে শেখ হাসিনা সেকুলারিজম নিয়ে আসছে,
সংবিধান পরিবর্তন, এটা শেখ হাসিনার কাজ। এটাকে আবার আবার আমাদেরকে পরিবর্তন করে আনতে হবে, রাষ্ট্রধর্ম ইসলাম মিনিমাম আনতে হবে। এবং আমি চাই যে কোরআনের আলোকে দেশ চলুক, এবং আমাদের হাদিস যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে আমরা যাতে নিজেদেরকে পরিবর্তন আনতে পারি। তো কোরআনের আলোকে আমি চাই দেশ চলুক। স্যার, আপনাকে বলা হয় আপনি একটা সময় জামাত বা শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, বা আপনি জামাত শিবিরের রাজনীতি করতেন, কিন্তু আপনি এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন কিনা? আমি কখনো কোনো পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম না, আমি কখনো কোনো নন পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম না। এট দ্য সেম টাইম আমি কিন্তু সবসময় মনে করেন রাজনীতি করেছি। এটা হচ্ছে অরাজনৈতিক রাজনীতি যেটা বলি, এটা একটা কন্ট্রাডিকশন, বাট যেটা এখন হয়েছে যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি যে পলিসি চেঞ্জ তারা করার দাবি জানিয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক একটা কোনো সংস্থা না, কোনো পলিটিক্যাল পার্টি না, এই সেন্সে কিন্তু অরাজনৈতিক, কিন্তু তাদের দাবি কিন্তু রাজনৈতিক। এই ধরনের কাজ কিন্তু পায়োনিয়ারিং আমি করেছি। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, আমার ইতিহাস দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস দেখেন, এই ধরনের অরাজনৈতিক রাজনীতি কিন্তু আমি ইন্ট্রোডিউস করেছি প্রাইভেট ইউনিভার্সিটির। আমি ফার্স্ট হচ্ছে বাংলাদেশে এই যে রাজপথ ব্লক করার একটা যে সিস্টেম, সেটাই আমি চালু করেছি। নন ভায়োলেন্সের থ্রুতে না, নন ভায়োলেন্টলি আমরা রাজপথ ব্লক করেছি। সেটা হচ্ছে ব্যাটার আন্দোলনের সময়, যেটা নেতৃত্ব আমি দিয়েছি। তো ওই সেন্সে আপনি বলতে পারেন যে আমার মতাদর্শ ইসলামিক হলেই যে আমি কোনো একটা দলের সাথে জড়িত বা কোনো ইয়ের সাথে, এরকম না। আমি মুসলিম, এটা আমার আইডেন্টিটি, এবং আমি বিশ্বাস করি কোরআনের আলোকে দেশ চললে দেশ আরো ভালো চলবে, আইন শৃঙ্খলা ভাবে নিয়ে আরো ভালো চলবে। কিন্তু এট দ্য সেম টাইম আমি কোনোভাবে এই পার্টির সাথে না রিলেটেড না, বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু পলিটিক্যালি অ্যাক্টিভ সারা জীবনই ছিলাম ওই সেন্সে। আপনি যদি পলিটিক্যাল ভাবে কখনো জড়িত না থেকে থাকেন, জি, সেক্ষেত্রে এখন আসলে ওরকম পরিকল্পনা আছে কিনা যে কোনো যেহেতু আপনি বলছিলেন যে আপনি একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেন, জি। তো সেই জায়গা থেকে তো আসলে পলিটিক্সে বা রাজনীতিতে আসার আসলে আগ্রহ আছে কিনা, বা আপনি গেলে কোন ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান? না, আমার আসলে বাংলাদেশের মানুষকে আসলে যেগুলো ফিলোসফিক্যাল প্রবলেম আছে, আমি আমার রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু আমার দেশ আবার সেকুলার, মানে ধর্মের সাথে রাজনীতি আলাদা, এটা কিভাবে মেক সেন্স করে না। এই ধরনের যেগুলি প্রবলেম আছে, আমরা বলি হচ্ছে আমাদের ফ্যামিলি ল হচ্ছে ইসলামিক, আবার ক্রিমিনাল ল হচ্ছে ব্রিটিশ, মানে পুরো দেশটা একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছে। তো এই ধরনের যে কন্ট্রাডিকশন, এগুলি আমি মানুষের কাছে তুলে ধরতে চাই, এটাই আমার মূল কাজ বলে আমি মনে করি। এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমি এগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই এবং তুলে ধরতে চাই। বাট আমি ব্যক্তিগতভাবে এখন কোনো একটা রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার কোনো প্ল্যান নেই। আমি অ্যাজ আ এডুকেটর, অ্যাজ আ টিচার, আমার আইডিয়াগুলো মানুষের কাছে তুলে ধরতে চাই এবং আমার স্টুডেন্টদের কাছে তুলে ধরতে চাই। এবং আমি তো গত 3 বছর ধরে পড়াশোনা, মানে ফিলোসফি পড়িয়েছি ইউনিভার্সিটিগুলোতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বলেন, ব্র্যাক বলেন। তো এইসব জায়গায় আমি নিজেকে সাকসেসফুল টিচার মনে করি, কারণ আমার রিভিউ যেগুলি আছে সব পজিটিভ। তো আমার মনে হয় এটাই আমার মূল কাজ আপাতত, মানুষকে তুলে ধরা, রাজনৈতিক দলকে জিনিসগুলো বোঝানো এবং জনগণকে বোঝানো। আপনি অনেকদিন ধরে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে বোধহয় এখন পর্যন্ত শিক্ষকতায় আর ফিরে যাননি। আহ, এখন আসলে কিভাবে বা কি করছেন বা কিভাবে সময়? না, আমি শিক্ষকতায় ফিরে গিয়েছি। আমি আসলে দেখলাম আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে শাইখ আহমদুল্লাহ, তো ওই স্কিল ডেভেলপ ইনস্টিটিউশনে আমার একটা জব হয়, উনি আমাকে জবটা দেন। তো ওইখানেই আমি আসলে পড়াচ্ছি। এটার সাথে সাথে আমি একটা নিজের অনলাইনে মাহতাব একাডেমি খুলেছি, সেখানেও আমি পড়াচ্ছি, ফিলোসফি পড়াচ্ছি। তো আমি মনে করেছি যে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইজ আ প্লেস ওয়্যার আই ক্যান গিভ মাই আইডিয়াস মোর ওপেনলি এন্ড ফ্রিলি। তো ওইখানে ওদেরকে, যেমন মাদ্রাসার স্টুডেন্ট অনেক আছে ওখানে, কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তাদেরকে আসলে আধুনিক বিশ্বের যে দর্শন এবং চ্যালেঞ্জেস এবং বিজ্ঞান এইসব জিনিস আমি তাদেরকে শিখিয়ে, আমি মনে করি এখানে আমি দেশের জন্য একটা কন্ট্রিবিউশন রাখতে পারছি পজিটিভলি। সো আমি আসলে সবসময় এডুকেশনের সাথেই রিলেটেড ছিলাম এবং এখনো আছে। এই সরকারের কাছে আসলে আপনারা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আহ, এই সরকার তো আসলে আপনাদেরকেই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই যে আপনি যে কথাগুলো বললেন, এরকম কোনো প্রস্তাবনা এই সরকারের কাছে আপনারা এখন পর্যন্ত দিয়েছেন কিনা, বা দেবেন কিনা, যে আপনারা আসলে এই ধরনের রাষ্ট্র চাচ্ছেন বা আপনাদের এরকম পরিকল্পনা রয়েছে, সেই ধরনের কোনো রোড ম্যাপ এই সরকারের কাছে দিয়েছেন কিনা বা দিবেন কিনা, এরকম দেই নাই, দিবেও না। কারণ হচ্ছে অ্যাজ আই সেড, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলে মানুষের উইলটা রিপ্রেজেন্ট করে না।
তো এই ইন্টারিম গভর্নমেন্ট যদি একটা মানে ডেমোক্রেটিক ইলেকশনে দাঁড় করায় এবং তখন যদি একটা গভর্নমেন্ট আসে, তখন সেই গভর্নমেন্টকে আমি বলতে পারি যে আমাদের এতগুলো সিগনেচার আছে, জনগণ এটা চায়, আপনাদের এটা করা উচিত। সে তো ওই গভর্নমেন্টের কাছে, এই গভর্নমেন্টের কাছে আমি কেন প্রেশার দিব তাদেরকে? অলরেডি তারা অনেক প্রেশারে আছে এবং দেখা যাচ্ছে সবাই দাবি জানায়, এটা তাদের জন্য আলাদা প্রেশার। তা আমি মনে করি এই গভর্নমেন্টের কাছে দেওয়াটা মানে যৌক্তিকও না, কারণ এই গভর্নমেন্ট কেন পলিসি মেক করবে? এই গভর্নমেন্ট হচ্ছে ইলেকশন দেওয়াটা তাদের মেইন রোল থাকবে। আদারওয়াইজ তো যে পলিসি মেক করুক, সেটা আমি আগেই বলেছি, সেটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট গভর্নমেন্ট যে আসুক। তো যার ফলে এই গভর্নমেন্টের কাছে আমরা কোনো রোড ম্যাপ দিব না এবং দিতে চাইও না। মানে যে নেক্সট আসবে তার কাছে আমি হয়তো বা বলবো যা বলার। আপনার স্টুডেন্টদের জন্য বার্তা কি? আমার স্টুডেন্টদের জন্য বার্তা হচ্ছে তারা আসলে তাদের যে ফিলোসফিক্যাল যেগুলি মিসম্যাচ আছে সেগুলো যাতে তারা ক্লিয়ার করে। এটা ইট ডাজন্ট আমার ফিলোসফির সাথে এগ্রি করতে হবে না, এবং আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি আমার স্টুডেন্ট কিন্তু সব ধর্মের এবং নাস্তিক বলেন, এমনকি ট্রান্সজেন্ডার স্টুডেন্টও আমার আছে, কারোর সাথে কিন্তু আমার কখনো কোনো প্রবলেম হয়নি। কারণ আমি আসলে কাউকে কোনো বিষয় ফোর্স করি না বা কাউকে আমার আইডিয়া মানতে হবে এরকম কিছু না। বা তাদের যে আদর্শগুলো সেগুলো তারা কি আসলে বুঝে ঠিক মতো কনসিস্টেন্সলি ফলো করতে পারে কিনা, সেটাই আসলে তাদের আমার কাজ আর কি দেখিয়ে দেওয়া। যেরকম আপনি যদি বলেন যে আমি সেকুলার কিন্তু আমি মুসলিম, এটা তো একটা কন্ট্রাডিক্ট, মানে কমপ্লিটলি মানে ইট ডাজন্ট মেক সেন্স। হয় আপনি সেকুলার হতে পারবেন, নইলে আপনি মুসলিম। সেকুলার মুসলিম আসলে কিভাবে হওয়া সম্ভব? আপনি কোরআনে আইন দেওয়া আছে, সেই আইন না মানে আপনি ব্রিটিশ আইন মানবেন, কিন্তু আপনি মুসলিম, কিন্তু আপনি চান না কোরআনের আইন দেশে আসুক। এটা একটা কন্ট্রাডিকশন। এগুলো বিষয় নিয়ে ডিসকাশন করা বা চিন্তা করাই আমি তাদেরকে আহ্বান করব। ধন্যবাদ আপনাকে এটি নিউজে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।